হাই হ্যালো, আবার ওয়েলকাম করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাস নিয়ে। ইংরেজি সাহিত্যের ইতিহাসের যে সময়কাল এবং যুগ বিভাজন, সেই সময়গুলোকে হচ্ছে আমরা আলোচনা করব। সো একদম প্রাচীন যে যুগটা ছিল সেটা হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। এই যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডের সময়কালটা হচ্ছে 450 থেকে 1066। দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডের সময়কালটা হচ্ছে 450 থেকে 1066। এখন দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডে ঘটনাটা আসলে কি ঘটেছিল আমরা দেখতে পাবো। জার্মান কিছু ট্রাইব ছিল, এই যে জার্মান ট্রাইব, এই জার্মান ট্রাইবের ভিতরে ছিল অ্যাংলো, স্যাক্সন, জিউট এবং হচ্ছে ফ্রিশিয়ান। এই জার্মান যে ট্রাইবগুলো ছিল অ্যাংলো, স্যাক্সন, জুট এবং ফ্রিশিয়ান, এরা পঞ্চম শতকের মাঝামাঝি সময়ে এই ব্রিটেনকে আক্রমণ করে বসে। সো পঞ্চম শতকের মাঝামাঝি সময়ে এই ট্রাইবগুলো ব্রিটেনকে আক্রমণ করার সুযোগটা পেল কোথায়? তখনকার সময়ে ব্রিটেন ব্রিটেনকে যে শাসন করত সেটা হচ্ছে রোমান সাম্রাজ্য। অর্থাৎ এই প্রাচীন সময়ে ব্রিটেনকে শাসন করত রোমান সাম্রাজ্য। সো ঘটনার ধারাবাহিকতায় হয় কি, এই রোমান সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং ব্রিটেনকে ত্যাগ করে। ব্রিটেনের শাসন এবং প্রতিরক্ষা অবস্থার ভাঙন ধরে, বিশৃঙ্খলা ও শূন্যতার সৃষ্টি হয়। আর এই সুযোগটাই নিয়েছিল মূলত এই জার্মানের ট্রাইবরা। যেহেতু এখন ব্রিটেনের অবস্থা খারাপ, রোমানরা যেহেতু আর শাসন করছে না, তাদের একটা ভঙ্গুর দশার সৃষ্টি হয়েছে। ওই সময়টাতে অ্যাংলো, স্যাক্সন, জিউট এবং ফ্রিশিয়ানরা এই ব্রিটেনে চলে আসে এবং ব্রিটেনকে আক্রমণ করে বসে। সময়টা হচ্ছে পঞ্চম শতকের মাঝামাঝি সময়। সময়টা হচ্ছে পঞ্চম শতকের মাঝামাঝি সময়। তো প্রথমে তারা কি করে? প্রথমে উপকূলীয় অঞ্চলে হামলা করে, এরপরে স্থানীয় জনগোষ্ঠীকে প্রতিরোধ করে, তারপরে ধীরে ধীরে বস্তি স্থাপন করে। প্রথমে উপকূলীয় অঞ্চলে হামলা করে, তারপরে স্থানীয় জনগণকে প্রতিরোধ করে এবং পরে ধীরে ধীরে তারা বসতি স্থাপন করে। এবার আমরা লক্ষ্য করব যে কিভাবে তারা হচ্ছে আধিপত্য বিস্তার করেছিল। তাদের আধিপত্য বিস্তার যে করেছিল এবং পুরো ব্রিটেন জুড়ে তারা কিভাবে ছড়িয়ে পড়েছিল সেই বিষয়টা হচ্ছে আমরা লক্ষ্য করব। তারা এই যে আধিপত্য বিস্তার করলো এবার ব্রিটেনে, এখানে আমরা দেখতে পাবো যে এই যে নর্থাফ্রিয়া, তারপর হচ্ছে মার্সিয়া, ওয়েসেক্স, ইস্ট আংলিয়া এবং হচ্ছে সাসেক্স, এই সমস্ত অঞ্চলগুলো হচ্ছে এই যে অ্যাঙ্গেল ট্রাইবের দখলে ছিল। আবার বলছি, নর্থাফ্রিয়া, মার্সিয়া, ওয়েসেক্স, ইস্ট আংলিয়া এবং হচ্ছে সাসেক্স, এই সমস্ত অঞ্চলগুলো এই যে আমাদের অ্যাঙ্গেল ট্রাইব এদের অধীনে ছিল। এছাড়াও এই যে কারণ এটা জুটদের অধীনে ছিল। তারপর আমি এখানে একটা জিনিস মার্ক করেছি, সেটা হচ্ছে ওয়েলস। এই যে ওয়েলস, ব্রিটেন, এরা তাহলে কারা? অর্থাৎ এরা যে আধিপত্য বিস্তার করেছে একটা চিপা অংশের ভিতরে, এরা কিন্তু তখন অবস্থান করছিল, এই যে ওয়েলস, ব্রিটেনরা। এবং পরবর্তীতে এই যে কিং আলফ্রেড, এই কিং আলফ্রেড কিন্তু সেটা প্রটেস্ট করবে এবং ভাইকিং অ্যাটাক করবে। এই ভাইকিং অ্যাটাকটা সে কিভাবে করেছিল? পরবর্তীতে ব্রিটেনের যে মানুষগুলো ছিল তাদেরকে সে একত্রিত করবে এবং একত্রিত করার পরে সে একটা অ্যাটাক করে বসবে এদেরকে। অ্যাটাক করার পর পুরো ব্রিটেনকে এই যে আলফ্রেড দ্য কিং, এই আলফ্রেড দ্য কিং কিন্তু পরবর্তীতে সে নিজের দখলে নিবে। তো যাই হোক, এবার দেখবো আমরা এই যে ব্রিটেনের নামটা ইংল্যান্ড হলো কিভাবে। যেহেতু অ্যাঙ্গেলস ট্রাইবরা সংখ্যায় বেশি ছিল এবং ব্রিটেনের বেশিরভাগ অঞ্চল তাদের দখলেই ছিল, সেহেতু ক্রমান্বয়ে এই ব্রিটেনের নাম পরিবর্তন হতে থাকে। অ্যাংলিস ট্রাইব থেকে অ্যাংলিল্যান্ড এবং পরে অ্যাংলাল্যান্ড এবং শেষে এই ব্রিটেনের নাম দাঁড়ায় ইংল্যান্ড। অর্থাৎ অ্যাঙ্গেলস ট্রাইবের সূত্র ধরেই অ্যাংলিল্যান্ড, অ্যাংলাল্যান্ড এবং ফাইনালি ইংল্যান্ড। আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে আমাদেরকে, যে ভাষাটা, এই ব্রিটেনের ভাষা কিন্তু ছিল ক্যাল্টিক। তখন ব্রিটেনের ভাষা ছিল ক্যাল্টিক এবং এই এই যে অ্যাংলোরা, এই অ্যাংলোদের ভাষা কিন্তু ছিল ওল্ড ইংলিশ। তো এখন দেখি আমরা হচ্ছে এই যে আধিপত্য বিস্তার করা হলো, পরবর্তীতে কি হয়েছে। তারা দখল সম্পন্ন করেছে পঞ্চম থেকে ষষ্ঠ শতকে। ছোট ছোট রাজ্য গড়ে উঠেছে, এই যে রাজ্যগুলো আমরা দেখতে পেয়েছি, ছোট ছোট রাজ্য। তারপরে কি হচ্ছে? তারপরে হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রচার শুরু হয়েছিল ষষ্ঠ শতকে। খ্রিস্ট ধর্মের প্রচার শুরু হয়েছিল ষষ্ঠ দশকে এবং কিং আলফ্রেড
সেটা প্রোটেস্ট করেছিল। ফাইনালি সে ভাইকিং অ্যাটাকের মাধ্যমে এই ব্রিটেনকে তার নিজের দখলে নিয়েছিল। এরপরে আমরা দেখব যে তখনকার সময় অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ডে, এই ওল্ড ইংলিশ পিরিয়ডে বিখ্যাত রাইটার এবং তাদের লেখাগুলো। এইবার আমরা হচ্ছে ফেমাস সাহিত্যিক দেখব এবং সেখানকার যে ফিচারগুলো ছিল অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ডের কি কি ফিচার ছিল সেগুলো হচ্ছে আমরা দেখব। সাহিত্যিক দেখার আগে ফিচারগুলো দেখে নিই কি কি ছিল তখনকার সময়ে। অধিকাংশ সাহিত্যকর্মের নাম ছিল অজানা, ভাগ্যের প্রতি ছিল অগাধ বিশ্বাস, খ্রিস্টান ধর্মের প্রাধান্য, যেহেতু খ্রিস্টান ধর্মের প্রসার ঘটেছিল ষষ্ঠ শতকে, পূর্বেই আমরা বলেছি। তারপর হচ্ছে সমুদ্র অভিযানে ভালোবাসা, অর্থাৎ সমুদ্র অভিযানে প্রতি মানুষের একটা আলাদা টান ছিল। এরপর আমরা দেখব এই যে বিখ্যাত মহাকাব্য বেওলফ, এই বিখ্যাত মহাকাব্য বেওলফ এই ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা বিখ্যাত সাহিত্যকর্ম। এই বিখ্যাত মহাকাব্য এটা ছিল মূলত একটা এপিক, যেটা হচ্ছে 3182 লাইন, 3182 লাইনের একটা এপিক ছিল আমাদের এই বেওলফ, যেটার নির্দিষ্ট কোনো লেখকের নাম এই পর্যন্ত পাওয়া যায়নি। তো এখানকার কাহিনীটা মূলত কি ছিল একটু সংক্ষেপে বলি। বেওলফের কাহিনীটা আসলে কি ছিল? বেওলফ ছিলেন একজন সাহসী বীর। তো তখনকার সময়ে ড্যানল্যান্ড অর্থাৎ ডেনমার্কের যিনি রাজা ছিলেন রদগার, তিনি হ্যারোয়েট নামে একটা রাজপ্রাসাদ গড়ে তুললেন। কিন্তু তার এই রাজপ্রাসাদের সুখ বেশি দিন সইল না। গ্র্যান্ডেল নামের একটি মনস্টার, বা ওটাকে বলা হয় কি জলদৈত্য, এই গ্র্যান্ডেল নামের এই মনস্টার তার এই হ্যারোয়েটকে আক্রমণ করে বসে এবং তার এই রাজপ্রাসাদের অনেকগুলো লোককে মেরে ফেলে। গ্র্যান্ডেল নামের মনস্টার এই রদগারের হ্যারোয়েটকে আক্রমণ করে বসে এবং অনেকগুলো মানুষকে সে হত্যা করে। এবং এই রাজা রদগার এবার কোনো উপায় না পেয়ে করলোটা কি, সে এই যে আমাদের সাহসী বীর বেওলফ, এই বেওলফের নিকট হাজির হলো এবং তার কাছে সাহায্য প্রার্থনা করলো। তো বেওলফ করবে কি, এই যে মনস্টার গ্র্যান্ডেল, GRANDEL, এই মনস্টার গ্র্যান্ডেলকে খালি হাতে প্রতিহত করবে। অর্থাৎ খালি হাতে এই বেওলফ গ্র্যান্ডেলকে আক্রমণ করে বসবে। পরবর্তীতে গ্র্যান্ডেল করবে কি, আহত অবস্থায় তার মায়ের নিকট আশ্রয় নেবে, কিন্তু সে তার মায়ের নিকট একটি গুহায় আশ্রয় নেওয়ার পরে মারা যাবে। এবার ঘটনা ঘটলো কি, এই যে গ্র্যান্ডেলের মা এবার প্রতিশোধ নিতে চাইবে। এখন প্রতিশোধ পরায়ণ হয়ে সে আবার এই কিং রদগারের রাজপ্রাসাদ আক্রমণ করে বসে এবং এসকিয়ার নামে যে তার প্রধান উপদেষ্টা ছিল, এই প্রধান উপদেষ্টাকে ধরে নিয়ে যায়। এইবার কিং রদগার আবার সাহায্য প্রার্থনা করে বসে এই আমাদের বেওলফের কাছে। এই বেওলফের কাছে কিং রদগার আবার সাহায্য প্রার্থনা করে বসে এবং বেওলফ আবার এই যে তার গ্র্যান্ডেলের মা ছিল, গ্র্যান্ডেলের মার সাথে যুদ্ধে লিপ্ত হয়। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে গ্র্যান্ডেলের যে মা, সে ছিল খুবই শক্তিধর এবং তার মুখ থেকে আগুনের ফুলকি বের হতো। এই আগুন দিয়ে সে সবকিছু পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারত। বেওলফ যখন গ্র্যান্ডেলের মাকে আক্রমণ করলো এবং উভয়ের ভিতরে যখন যুদ্ধ হলো, এই আগুনে কিন্তু এই বেওলফের শরীর পুড়ে যায় এবং সে আহত হয়। সে যদিও গ্র্যান্ডেলের মা এই ডাইনিটাকে মারতে সক্ষম হয়েছিল, কিন্তু এই আগুনে পুড়ে একটা সময় অসুস্থ হয়ে বেওলফেরও মৃত্যু হয়। এবার দেখবো আমরা হচ্ছে ফেমাস কিছু সাহিত্যিকের নাম। প্রথমেই আমরা লিখেছি এখানে ক্যাডমন্ডের কথা, 650 থেকে 684 যার জীবনকাল। এই ক্যাডমন্ডকে দ্য মিল্টন অফ অ্যাংলো সেকশন এজের তাকে বলা হয় দ্য মিল্টন, এবং তিনি ছিলেন ফার্স্ট নোন পয়েট ইন ইংলিশ লিটারেচার, এবং তাকে ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং বলা হয়। তিনি হলেন ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং। তার লেখা রচনাগুলো দেখবো তিনি কি কি রচনা করেছিলেন এই ওল্ড ইংলিশ পিরিয়ডে। তিনি দ্য প্যারাফ্যারেজ লিখেছিলেন, যেটা ছিল তার প্রধান কবিতা, দ্য প্যারাফ্যারেজ। তারপর লিখেছিলেন এক্সোডাস, যেটা ছিল তার কাব্য। এরপরে তিনি লিখেছেন দ্য বুকস অফ জেনেসিস, এবং তিনি লিখেছেন ড্যানিয়েল অ্যান্ড জুডিথ অফ দি হলি বাইবেল। পর্যায়ক্রমে আমরা নেক্সট যে লেখকগুলো রয়েছে
সেগুলোকেও নিয়ে আসবো। ফেমাস সাহিত্যিকদের মধ্যে এবার দেখবো আমরা হচ্ছে সাইনুল এবং হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেটকে। এই যে সাইনুল, ওনার জীবন বৃত্তান্ত 673 থেকে 735। এই সাইনুলকে ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ লিটারেচার। এই সাইনুল তিনি ছিলেন ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ লিটারেচার, ডক্টর অফ দি চার্চ, ডক্টর অফ দি চার্চ, দি ফাদার অফ লার্নিং। তার লেখা, তার বিখ্যাত একটা লেখা আছে, সেটা হচ্ছে এক্লেসিয়াস্টিক্যাল হিস্টোরি অফ দি ইংলিশ রেস। আই রিপিট, সাইনুল, এই সাইনুল তিনি ছিলেন ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ লিটারেচার, ডক্টর অফ দি চার্চ, দি ফাদার অফ লার্নিং। তার বিখ্যাত লেখা হচ্ছে এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দি ইংলিশ রেস। আন্ডারস্টুড? এবার আমরা দেখব হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেটকে। এই যে কিং আলফ্রেড দি গ্রেট, ওনার জীবন বৃত্তান্ত হচ্ছে 849 থেকে 899। এই কিং আলফ্রেড দি গ্রেট তিনি ছিলেন ফাদার অফ ইংলিশ প্রোজ। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা নিয়ে বিতর্ক রয়েছে, এটা নিয়ে বিতর্ক রয়েছে। আমি একবার দেখেছিলাম, সেখানে বলা হয়েছে যদি ফাদার অফ ইংলিশ প্রোজের প্রশ্নে কিং আলফ্রেড দ্য গ্রেট থাকে, তাহলে কিং আলফ্রেড দ্য গ্রেটকে আনসার করতে হবে। আমি জানি না ওই বইয়ে কতটুকু সত্য তারা প্রোভাইড করেছে, এটা আপনাদেরকে দেখে নিতে হবে। তারপরে এই যে কিং আলফ্রেড দ্য গ্রেট, তিনি ছিলেন দ্য ল অফ গভর্নিং, অর্থাৎ তিনাকে বলা হয় আইনের শাসক। তিনি ইংরেজি সাহিত্যের প্রথম গদ্য লিখেছিলেন। এই আলফ্রেড দ্য গ্রেট ইংরেজি সাহিত্যের প্রথম গদ্য লিখেছিলেন। অর্থাৎ তাহলে ইংরেজি সাহিত্যের প্রথম গদ্য কোনটি? তাহলে ইংরেজি সাহিত্যের প্রথম গদ্য হলো দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, যেটা হচ্ছে তিনি নবম শতকের শেষের দিকে লিখেছিলেন। এই দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল নবম শতকের শেষের দিকে এটাকে তিনি কি নিয়ে লিখেছেন? দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকলে তিনি মূলত এই যে ওনার রাজ্য ছিল ওয়েসেক্স থেকে পরবর্তী বিস্তার এবং তখনকার সময়ে ইংরেজি ওল্ড ইংলিশ পিরিয়ডের ইংরেজি সাহিত্যটাকে, এই প্রতিটি ধাপকে তিনি প্রতিটি সালে এবং সাল অনুযায়ী প্রত্যেকটি সাহিত্য ধারাকে তিনি বিশ্লেষণ করেছিলেন। ওটাই ছিল মূলত হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। সো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কোনো বিস্তারিত আলোচনা করতে পারি। আজ হচ্ছে এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য। টেক কেয়ার, টাটা।